সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। এই করোনা প্যান্ডামিকের কারণে সমগ্র মানব জাতির মধ্যে এক ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। সকলেই স্বাস্থ্য সচেতন হওয়ার চেষ্টা করে যাচ্ছে। যেহেতু মানুষের সকল কাজকর্ম চালিয়ে যেতে হয়, শিক্ষা মনুষ্যত্বকে বিকশিত করে, চরিত্রকে উন্নত করে, দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসার অনুপ্রেরণা যোগায়। তাই নতুন করে যা শেখা হয় এবং যা দীর্ঘস্থায়ী হয় তাকে বলা হয় শিক্ষা। তার মানে যা শিখলে মানুষ তার আচরণের ইতিবাচক প্রভাব দীর্ঘদিন বজায় থাকে, তাকে বলা হয় শিক্ষা। এই শিক্ষাকে কার্যকরী করার জন্য এবং শিক্ষাকে গতিশীল রাখার জন্য সরকারিভাবে ভার্চুয়াল ক্লাসের মাধ্যমে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে ছাত্রছাত্রীদের সাথে শিক্ষার একটি মাধ্যম তৈরি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় এই বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসের মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে শিক্ষাদানের ব্যবস্থা করা হয়েছে। আমি মোহাম্মদ জসিমউদ্দিন, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা শাখা, নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের সপ্তম এবং অষ্টম অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং খাতায় লিখবে, বাসায় গিয়ে প্র্যাকটিস করবে। আশা করি তোমরা ভালো করতে পারবে। আজকে সপ্তম অধ্যায় খতিয়ান নিয়ে আলোচনা করব। স্বাভাবিক কারণে এই খতিয়ান থেকে আমরা এই যথাযথ হিসাবগুলি আমরা জানতে পারবো কিভাবে সংরক্ষণ করতে হয়। আমরা যেমন প্রতিটি বাসা বাড়িতে এক জাতীয় জিনিসগুলিকে সুন্দর করে সাজিয়ে আমরা ফাইল ক্যাবিনেট অথবা শোকেজে আমরা রাখি, এমনকি রান্নাঘরের যে সেলফ আছে সেলফের মধ্যে আমরা কি করি, সুন্দর করে বিভিন্ন রকমের আইটেমগুলি আমরা সাজিয়ে রাখি যাতে করে যে কোনো সময় আমরা সেগুলি ব্যবহার করতে পারি। খতিয়ানের ইংরেজি হলো লেজার। খতিয়ান বা লেজার শব্দটি ইংরেজি লেজ শব্দ থেকে এসেছে। লেজ শব্দের অর্থ হলো তাক বা সেলফ। একটি তাক বা সেলফে যেমন গৃহস্থালী জিনিসপত্র সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়, তেমনি হিসাব রক্ষণ প্রক্রিয়ায় লেনদেনগুলো সম্পন্ন হওয়ার সাথে সাথে এগুলোকে ডেবিট ও ক্রেডিটে বিশ্লেষণ করে প্রাথমিকভাবে হিসাবের প্রাথমিক বহি জাবেদায় লিপিবদ্ধ করা হয়। কিন্তু জাবেদায় সব ধরনের লেনদেনই লিপিবদ্ধ হয় বলে তা থেকে কোনো নির্দিষ্ট সময় শেষে লেনদেনের ফলাফল জানা সম্ভব হয় না। ফলাফল জানতে হলে সমজাতীয় লেনদেনগুলোকে পৃথক শিরোনামে সংরক্ষণ করে সংক্ষেপে অন্য একটি বইতে লিপিবদ্ধ করতে হয়। উক্ত বইটি খতিয়ান বা লেজার নামে পরিচিত। খতিয়ান হিসাবের প্রধান বই বা পাকা বই নামে পরিচিত। অর্থাৎ দুই একজন হিসাব বিশারদের সংজ্ঞা যদি আমরা এক প্রসঙ্গে আলোচনা করি তাহলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। এলসি কুমারের মতে যে বইতে কোনো ব্যবসায়ীর সমুদয় লেনদেন বিভিন্ন শ্রেণীতে ভাগ করে সংশ্লিষ্ট হিসাব খাতে স্থায়ীভাবে লিপিবদ্ধ করা হয় তাকে খতিয়ান বলা হয়।
অন্যভাবে যদি আমরা বলি যে আর্থার ফিল্ড হাউস তিনি একটা সংজ্ঞা দিয়েছেন খতিয়ানের, সেই সংজ্ঞা অনুযায়ী the ledger is the permanent storehouse of all transactions, অর্থাৎ খতিয়ান হলো সকল লেনদেনের স্থায়ী ভান্ডার। খতিয়ানের দুইটি ছক, একটি হলো টি ছক, অন্যটি হলো চলমান জের ছক। তা আমরা আজকে এই চলমান জের ছক নিয়ে আলোচনা করব। চলমান জের টি ছকে সাধারণত টি এর মতো থাকে এবং একজন মানুষ দাঁড়াইলে যেমন দুইটি হাত যদি আমরা দুই দিকে দেই তাহলে এটা টি এর মতো দেখা যায়। তো সুতরাং একদিকে ডেবিট অন্যদিকে ক্রেডিট। তো টি ছকে টাকার ঘর থেকে দুইটি, আর চলমান জের ছকে টাকার ঘর থেকে চারটি। টি ছকে ডেবিট দিকে চারটি কলাম থাকে, ক্রেডিট দিকে চারটি কলাম থাকে, মোট হলো 8টি কলাম। আর চলমান জের ছকে থাকে হলো 7টি কলাম, তার মধ্যে টাকার কলাম থাকে 4টি। যেমন তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, তারপরে ব্যালেন্স উদ্ধৃত বা জের, ডেবিট উদ্ধৃত এবং ক্রেডিট উদ্ধৃত। চলমান জের ছকে ডান দিকে হিসাবের কোড নাম্বার থাকে আর মধ্যখানে শিরোনাম থাকে। তো আজকে আমরা এই চলমান জের নিয়ে আমরা একটি অঙ্ক সমাধান করব। যেমন শ্রাবণী ট্রেডার্স 2020 সালের 1 জুন নগদ 50,000 টাকা ব্যবসায়ে বিনিয়োগ করে 5 জুন পণ্য বিক্রয় ধারে 1,30,000 টাকা, 20 জুন 10 জুন দেনদার হতে আদায় 1 লক্ষ টাকা, 20 জুন অতিরিক্ত মূলধন আনয়ন করা হলো 20,000 টাকা। তাহলে আমরা যদি সরাসরি এখান থেকে খতিয়ান করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, একটা তালিকা তৈরি করতে হবে। প্রথমে একটি তালিকা তৈরি করতে হবে যে কয়টি খতিয়ান হবে। যেমন প্রথমে আছে 1 তারিখে অর্থাৎ 2020 সালের জুন মাসের 1 তারিখে 50,000 টাকা নিয়ে ব্যবসায় বিনিয়োগ করা হলো বা ব্যবসা আরম্ভ করা হলো। এখানে যদি আমরা ডেবিট ক্রেডিট করি, যে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, তাহলে একটা তালিকা যদি আমরা করি তাহলে প্রথমে আসবে নগদান হিসাব, তারপরে মূলধন হিসাব। পরবর্তী সময়ে এই দুইটা হিসাবের যে কোনো হিসাব আসলে আমরা নতুন করে হিসাব লিখবো না, শুধুমাত্র ওই ঘরে টাকাগুলি বসিয়ে দেব। তারপরে জুন 5 পণ্য বিক্রয় ধারে 1,30,000 টাকা। তাহলে ডেবিট ক্রেডিট যদি আমরা করি তাহলে আসবে দেনাদার হিসাব ডেবিট অথবা প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কেননা এখানে বাকিতে বা ধারে পণ্য বিক্রয় করা হয়েছে, তাহলে দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে এখানে কয়টা হিসাব পাইলাম আমরা? 2টা। কি কি? দেনাদার আর হলো বিক্রয়, দেনাদার আর হলো বিক্রয় হিসাব। অতিরিক্ত 10 জুন দেনাদার হতে আদায় 1 লক্ষ টাকা। আবার দেনাদার থেকে টাকা পাওয়া গেছে, তো টাকা যদি পাই তাহলে আমরা কি লিখবো? নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। কাজে এখানে নগদান হিসাবও আছে এবং দেনাদার হিসাব আছে। নতুন করে আমাদের আর দেনাদার এবং নগদান হিসাব লেখার কোনো প্রয়োজন নেই। তারপরেরটা হলো 20 জুন 20 অতিরিক্ত মূলধন আনা হলো 20,000 টাকা। তাহলে অতিরিক্ত মূলধন আনা হলো 20,000 টাকা। এখানে আমরা লিখবো নগদান হিসাব ডেবিট, অতিরিক্ত মূলধন হিসাব ক্রেডিট। তাহলে এখানে নগদান হিসাব আছে এবং মূলধন হিসাব আছে। আমরা এই হিসাবগুলি চলমান জেরে কিভাবে বসানো হয়েছে তা একটু লক্ষ্য করি। যে প্রথমে কি ছিল, নগদ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো, তাহলে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট।
তাহলে জুন 1, তাহলে নগদান হিসাব যেহেতু আমরা করতেছি, বিবরণে করে আমরা লিখবো মূলধন হিসাব। তার কত? 50,000 টাকা ডেবিট, আবার ডেবিট উদ্বৃত্ত 50,000 টাকা। তারপরে 10ই জুন দেনাদারের কাছ থেকে পাওয়া গেল 1 লক্ষ টাকা। দেনাদারের কাছ থেকে পাওয়া গেল কত? 1 লক্ষ টাকা। আগে ছিল 50,000 আর এখন নতুন করে হলো 1 লক্ষ, তাহলে টোটাল মিলে হলো 1,50,000 টাকা ডেবিট। তারপরে 20 জুন অতিরিক্ত মূলধন আনা হলো, নগদান হিসাব ডেবিট, অতিরিক্ত মূলধন হিসাব ক্রেডিট। তাহলে আমরা এখানে কত টাকা? 20,000 টাকা আনছে, তো নগদান ডেবিট দিকে আমরা লিখলাম এই 20,000 টাকা আগের যে 1,50,000 ছিল তার সাথে যোগ হয়ে গেল 1,70,000 টাকা। এর কোনো সিডিবিডি করতে হয় না, এর একটা সুবিধা আছে। তার পরবর্তী যে মূলধন হিসাবটা আছে আমরা এখন করব যে 1 তারিখে আমরা কি করেছি? শ্রাবণী ট্রেডার্স ব্যবসা আরম্ভ করেছে, অর্থাৎ নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে মূলধন হিসাবটা যেদিকে থাকবে আমরা টাকাটা ওই ঘরে লিখবো। তাহলে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। মূলধন হিসাব ক্রেডিট দিকে আছে, আমরা ক্রেডিটের ঘরে টাকাটা লিখবো, এবং এই জের বা উদ্বৃত্তটাও আমরা লিখবো ক্রেডিটের ঘরে। তারপরে 20 তারিখে আবার কি করেছে? অতিরিক্ত মূলধন আনয়ন করেছে, তার নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এবারও মূলধন হিসাব ক্রেডিটের ঘরে আমরা ক্রেডিটের ঘরে টাকা লিখলাম। আগে ছিল 50, এই 50-এর সাথে এই 20,000 যোগ হলো, কত হলো? 70,000 টাকা। তারপরে দেনাদার হিসাব 5ই জুন ধারে বিক্রয় করা হলো, এর ফলে দেনাদার বৃদ্ধি পাইছে। দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে দেনাদার ডেবিট দিকে আছে, ডেবিটে করে লিখলাম 1,30,000 টাকা, আর ব্যালেন্সটাও বা উদ্বৃত্তটা 1,30,000 টাকায় আছে। 10ই জুন আবার কি হলো? দেনাদারের কাছ থেকে আদায় হলো কত টাকা? 1 লক্ষ টাকা। তার নগদান হিসাব ডেবিট আর হলো দেনাদার হিসাব ক্রেডিট। আমরা কি করলাম? দেনাদার ক্রেডিট আমরা করে দিলাম কত? 1 লক্ষ টাকা, আর তার ছিল কত? 1,30,000 টাকা। সেখান থেকে আমরা কি করেছি? এই 30,000 টাকা বাদ দিয়েছি। 1 লক্ষ টাকা বাদ দেওয়ার পর হলো 30,000 টাকা। এবারে আমরা আসি বিক্রয় হিসাব। এবারে আমরা আসি বিক্রয় হিসাব। কত তারিখে? 5 তারিখে আমরা বাকিতে মাল বিক্রয় করেছি। দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট দিকে তাহলে দেনাদার হিসাব বিবরণে করে লিখবো, আর ক্রেডিট দিকে লিখবো 1,30,000 টাকা, আর ব্যালেন্সও 1,30,000 টাকা। এবারে আমরা নগদান হিসাব নিয়ে আমরা একটু আলোচনা করব। নগদান অর্থাৎ নগদ টাকার লেনদেন যে বইতে লিখে রাখা হয়, নগদ অথবা ব্যাংক সংক্রান্ত লেনদেন যে বইতে লিখে রাখা হয় তাকে বলা হয় নগদান বই। নগদান বই 4 প্রকার। আমরা এখানে শুধুমাত্র 3 প্রকার নিয়ে আলোচনা করব। 1 গড়া নগদান, 2 গড়া নগদান, 3 গড়া নগদান। আর আরেক প্রকার আছে, সেটা হলো খুচরা খুচরা নগদান। যে খুচরা নগদানটা আমরা এখানে আলোচনা করব না, আমরা শুধুমাত্র এখানে আলোচনা করব 2 গড়া নগদান নিয়ে। অর্থাৎ যে নগদান বইয়ে নগদের গড় এবং ব্যাংকের গড় থাকে তাকে বলা হয় 2 গড়া নগদান। 2000 নগদান বইয়ে 2 গড়া নগদান বইয়ে 12টি গড় থাকে, ডেবিট দিকে 6টি, ক্রেডিট দিকে 6টি, এই মোট 12টি কলাম বা গড় থাকে। আমরা এই ডেবিট বা ক্রেডিট দিকে এই গড়গুলি আমরা লিখলাম। উপরে থাকবে প্রতিষ্ঠানের নাম এবং নগদান বইয়ের নাম, ডেবিট, ক্রেডিট,
তারিখ প্রাপ্তি, ভাউচার নম্বর, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংকে জমা টাকা, তারিখ প্রদান, ভাউচার নম্বর, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা এবং ব্যাংকে জমা টাকা। এখানে বলা হয়েছে জুলাই 2 নগদে পণ্য ক্রয়, তার আগে আরেকটা লেনদেন আছে জুলাই 20, জুলাই 1 2020 সালে জুলাই 1 হাতে নগদ 80,000 টাকা এবং ব্যাংক উদ্বৃত্ত 1 লক্ষ টাকা। তাহলে যে টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করা হয়, অর্থাৎ যা হাতে থাকে, যদি পুরানো ব্যবসা হয় তবে ব্যালেন্স বিডি হবে, আর নতুন ব্যবসা হলে হবে মূলধন। যেহেতু এই ব্যবসাটা পুরানো, সুতরাং আমরা এখানে 1 তারিখের জুলাই 1 ব্যালেন্স বিডি 80,000 টাকা নগদ এবং 1 লক্ষ টাকা হলো ব্যাংকে জমা নিয়ে ব্যবসা আরম্ভ করছে। তারপরে জুলাই 2 ক্রয় করা হয়েছে 20,000 টাকা। তাহলে আমরা কি করলাম, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, নগদের করে টাকাটা লিখলাম। জুলাই 4 বিক্রয় করা হয়েছে ব্যাংকের মাধ্যমে, বিক্রয় করা হয়েছে এই 60,000 টাকা। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, আমরা ব্যাংকের করে টাকা লিখলাম। তারপরে 10 তারিখ বলছে ব্যাংক হতে উত্তোলন 25,000 টাকা, ব্যাংক থেকে টাকা ওঠানো হয়েছে। তাহলে ব্যাংক থেকে টাকা উঠাইলে এটা দুই দিকে যায়, বিদায় একে বলা হয় কন্ট্রা এন্ট্রি। নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, নগদান ডেবিট, আমরা নগদের দিকে নগদের করে টাকা লিখব, ডেবিট দিকে নগদের করে টাকা লিখবো, এবং একই তারিখ দিয়া ক্রেডিট দিকে ব্যাংকের করে টাকা লিখবো। খতিয়ান পৃষ্ঠা কলামে উভয় দিকে সি লিখবো বা ক লিখবো, একে বলা হয় কন্ট্রা এন্ট্রি। তারপরে আমরা লিখবো 15 তারিখ। এই 15 তারিখে কি করা হয়েছে, চেক দ্বারা আসবাবপত্র ক্রয় করছে, বাকিটা অর্থাৎ ব্যাংকের মাধ্যমে আসবাবপত্র ক্রয় করছে। তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আমরা ব্যাংকের করে টাকাটা লিখবো কত টাকা, 40,000। ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায়, তারপরে লেনদেনটা 20 তারিখ আমরা লিখবো ব্যাংক কর্তৃক আদায়, অর্থাৎ প্রাপ্য বিল হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য বিল হিসাব ক্রেডিট। তাহলে আমরা কি করবো, ব্যাংকের করে টাকাটা লিখবো। তারপরে 25 তারিখ চেকের মাধ্যমে দেনা পরিশোধ, দেনা কাকে পরিশোধ করছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে। সেই জন্য আমরা কি করব, পাওনাদার হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। যেহেতু ব্যাংকের মাধ্যমে পরিশোধ করলাম, সেই জন্য ক্রেডিট দিকে ব্যাংকের করে টাকা। অতঃপর কি করব, আমরা যোগ করব, দেখবো ডেবিট দিকে বড় না ক্রেডিট দিকে বড়, অর্থাৎ যে পাশ বড় থাকবে সেই পাশের যোগফলটা আমরা লিখবো। এখানে আমরা কি করলাম, ডেবিট দিকে লিখলাম কত, 1,05,000 টাকা নগদের করে, ক্রেডিট দিকে 1,05,000 টাকা লিখবো। আবার ব্যাংকের করে আমরা টাকা লিখলাম কত, 2,10,000 টোটালটা, আর এই পাশে 2,10,000 লিখলাম। দেখা গেল যে ক্রেডিট দিকে টাকা শর্ট পড়ে বা কম পড়ে 80,000 টাকা, আর ব্যাংকের করে কম পড়ে 1,25,000 টাকা। সুতরাং এই যে কম পড়ে বা কম হয়, এই টাকাটাই হলো উদ্বৃত্ত, এখানে সিডি, অর্থাৎ সিডি মানে ক্রেডিট ডাউন, নিচে নিতে হবে, নিচে নিতে হলো। আর এটাই পরের মাসের 1 তারিখে এসে হবে বিডি। তো আশা করি সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যসম্মতভাবে জীবনযাপন করবে, আর এই অঙ্কগুলি প্র্যাকটিস করবে। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ।